রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পাকিস্তানের টার্গেটে। বাংলাদেশের টার্গেটে তো দীর্ঘদিন ধরেই ছিল, এবার প্রত্যক্ষভাবে পাকিস্তানের আইএসআই এর যোগ পাওয়া গেল এবং জৈশ-ই মোহাম্মদের গোষ্ঠী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হত্যার ষড়যন্ত্রে তারা একজন কুখ্যাত জঙ্গি ধরা পড়েছে। সে নিয়ে গতকালের খবর উত্তাল, আপনারা জানেন, সে খবর সকলেই প্রায় জেনে গিয়েছেন। কিন্তু গতকাল ছিল কাকতালীয় কিনা জানি না, গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবারেই এই এসটিএফ এর হাতে বর্ধমানের রেনেসা নামে একটি আবাসন থেকে ভাড়া নিয়ে থাকা পরিবারের সঙ্গে ছিলেন, জিম করতে গিয়ে ধরা পড়েছে তামিম মণ্ডল, বা ওনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হামিম মণ্ডল। তো এই হামিম মণ্ডল ধরা পড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই শুক্রবার নিয়ে শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন। এটা কি কাকতালীয় না মমতা বন্দ্যোপাধ্যায় এটিকেও এখন ভেতরে বসে উপভোগ করছেন যে এবার বোধহয় তিনি একটা রাস্তা পেলেও পেতে পারেন? আজকে আলোচনা করব, আসুন। তবে আমাদের সকলকে একবদ্ধ হতে হবে। কেন একবদ্ধ হতে হবে, কারণটা বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। পশ্চিমবঙ্গে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন গেছেন। রিসেন্ট পাস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এবং এদের কাউকেই না বাংলাদেশের তরফ থেকে বলুন না পাকিস্তানের কোনো জঙ্গিদের এদের টার্গেট করা হয়নি, কখনো করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো পুজো করা হয়। পাকিস্তানের টিভি শোগুলোতে আমরা আগেও পুরনো পর্বে দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের অগাধ আস্থা রয়েছে বাংলাদেশের কুখ্যাত জঙ্গিদের। সেই ভিডিও আপনাদের সামনে আগেই দেখিয়েছিলাম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক দিয়েছিল, এটাই প্রকৃষ্ট সময় যখন তিনি চেয়ারে বসেছিলেন, ক্ষমতায় ছিলেন, যখন বাংলাদেশের তরফ থেকে, আনসারুল বাংলার তরফ থেকে বলা হয়েছিল এটাই প্রকৃষ্ট সময় ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার, আপনি ঘোষণা দিন, বাংলাদেশ আপনার সঙ্গে রয়েছে। অর্থাৎ কোনোদিন কি এই ধরনের ঘটনা শুনেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ছক, কিংবা প্রয়াত জ্যোতি বসু কিংবা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের? না, এগুলো কোনোটাই গরিমা বাড়াতো না আমাদের, এগুলো প্রত্যেকটাই আমাদের চিন্তার কারণ হতো। কিন্তু আমি তথ্যের খাতিরে জিজ্ঞাসা করছি, এই খবর কি কখনো শুনেছিলেন? শুনবেন না। আর এখানেই আমাদের বুঝতে হবে যে আমাদের শত্রুর থেকেও বড় শত্রু যারা মনে করি আমরা, ভারতের চিরশত্রু যারা, ভারত কেন সভ্যতার যারা চিরশত্রু, যে জঙ্গি, সেই জঙ্গি কখনো রাহুল গান্ধীকে নিশানা করেছেন? কখন করেনি। দেখবেন যে ইন্ডি জোটের কোনো রাজনৈতিক নেতাদের নিশানা করেছেন? করেননি। আর এখান থেকে কি আপনাদের কারুর বুঝতে অসুবিধা হয় যে অ্যাটলিস্ট দেশপ্রেমের কথা কারা বলছেন আর দেশদ্রোহিতার কথা কারা বলছেন? আপনি দেশপ্রেমের কথা বললে এদের টার্গেট হতে পারেন। আসুন ঘটনাটা ব্যাখ্যা করি, কিন্তু তার আগে একটা ভিডিও আপনাদের দেখাতে হবে। ভিডিওটা আগে দেখে নিন। ভাবতে পারেন এই কুখ্যাত ব্যক্তি হামিম মণ্ডল, তিনি ওই অভিজাত আবাসনের মধ্যে জিম করছেন, তখন এসটিএফ গিয়ে তাকে পাকড়াও করে। ভিডিওটা দেখাবো। এই যে বুকে মারছে, দেখলেন, নিজের শরীর স্বাস্থ্য ফিট রাখছে। তার মোবাইল থেকে পাওয়া গেছে যে শুভেন্দু অধিকারীকে তিনি ট্র্যাক রাখতেন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে শুভেন্দু অধিকারীকে যে ট্র্যাক তিনি কতটা রাখতে পেরেছিলেন এবং সেই তথ্যটা কার কার কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন, সেটাই সব থেকে বড় চিন্তার কারণ। তার কারণ হচ্ছে তিনি জৈশ-ই মোহাম্মদ টেরর গ্যাংয়ের সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত ছিলেন, এবং যার দ্বারা তিনি অ্যাকচুয়ালি নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে শাহজাদ ভাট্টি, কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। পুলওয়ামা এই কাণ্ডেও, নাশকতা কাণ্ডেও তার নাম জড়িয়েছিল। এই শাহজাদ ভাট্টি জৈশ-ই মোহাম্মদের এবং আইএসআই এর একেবারে প্রকৃত ডাইরেক্ট লিঙ্ক রয়েছে যাদের মধ্যে। তিনি নিযুক্ত করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আজকে। এই হামিম মণ্ডলকে, যার বাড়ি মন্তেশ্বরে, যিনি হাওড়াতে থাকতেন, এবং সেই হাওড়াতে গিয়ে তিনি একটা হাওড়ার পিলখানাতে তিনি কাজ করতেন, যেখানে রেডিমেড গার্মেন্টের ওপর বারকোড আটকাতেন। এই ছিল তার কাজ।
এবং ইলেকশনের আগে তিনি ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসেন এবং বর্ধমানের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বছর দুয়েক ধরে তিনি এই জঙ্গি যোগ তার মানে তৈরি হয়েছিল। এবার আপনারা একবার কল্পনা করে দেখুন যে শুভেন্দু অধিকারীর সম্পর্কে যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে শুভেন্দু অধিকারী কি করছেন, কোথায় যাচ্ছেন, তার ট্র্যাক তাকে রাখতে হবে, তাহলে হয়তো আর কিছুদিন পর ধরা পড়লে আরো বিপদ বাড়তেই পারতো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই তথ্যগুলো তিনি আদতে কাউকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কিনা, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তিনি কি একা ছিলেন নাকি এরকম আপনার আমার বাড়ির পাশে কিংবা আপনাদের ফ্ল্যাটের কমপ্লেক্সে কিংবা আমার ফ্ল্যাটের মধ্যে কিংবা আপনার বাড়ির পাশে কেউ ভাড়া নিয়ে থাকছেন কিনা, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নাশকতা কমে গিয়েছিল, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেফ প্যাসেজ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার খোলা রেখে দিয়েছিলেন যাতে জঙ্গিরা নাশকতামূলক কাজ করে বেরিয়ে যেতে পারে। সেই জন্য তারা পশ্চিমবঙ্গকে ঘোলাতো না, ঘাটাতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেফ প্যাসেজ দিয়ে দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে শুক্রবার দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উঠলেন, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখলেন। সেই শুক্রবার নিয়ে কবিতা লিখলেন, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন। কবিতাটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার বাড়ির যে ছোট বাচ্চা সবে হয়তো পড়াশোনা বা প্রাথমিক স্কুলে যাচ্ছে, হয়তো ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তিনিও এর থেকে উচ্চমানের কবিতা লেখার ক্ষমতা রাখে। এবং শুক্রবারিয়া বলে মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখেছেন। দু এক লাইন পড়তে পারি, কিন্তু এই অখাদ্য গুহাদ্যগুলো পড়তে ইচ্ছা করে না, তাও আপনাদের দু এক লাইন শোনাবো। অত্যাচারের সীমানা ছাড়িয়ে বাংলার বেশিটাই হয়েছে কারাগার, মেঘের আড়ালে মেঘ হাসছে, বিদ্যুৎ চমকালে জেরবার, শুক্রবারিয়া কোন অভিধানে সঞ্চিত হলো এক শব্দ, ওটাকে সর্বধর্মের সমন্বয়, গর্ধব শক্তিদের ক্ষমতা আছে বোঝার অব্দ, সোম থেকে শুক্র প্রতিদিনই শিব থেকে সন্তোষী মাতা, গর্ধব শক্তির ধর্ম কি মানে, আছে কি তাদের ভক্তি, গুড ফ্রাইডে কথাটা কি সবার অজানা, যা হোক সব মানে মুন্ডু, মানে এগুলো হচ্ছে এখন তো এআই এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুবিধা হয়েছে। এখন আগে তো যা কিছু লিখতেন, এখন তবুও ওইটাকে লিখে যদি এআই ফেলে দেন, আর যদি বলেন যে একটু পেছনের লাস্টগুলোর শব্দগুলো মিলিয়ে দেন, তাহলে এআই কাজটা করে দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে পরের দিনে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার কোয়ালিটি ভালো হয়ে যেতে পারে, কারণ এআই ফেআই ব্যবহার করে তিনি আবার মানুষকে ঠকাতে পারেন। যদিও এটা এআই নয়, এটা বাঁ হাতে বাচ্চারাও লিখে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুক্রবার নিয়ে শুভেন্দু অধিকারীটা টার্গেট করলেন, যে শুক্রবার দিন শুভেন্দু অধিকারীর প্রাণনাশের মতো ঘটনা প্রকাশ্যে আসলো। আমরা ভেবেছিলাম একটা নিন্দা ভিন্দা অন্তত বলবেন কবিতা লেখার পাশাপাশি, এইরকম মুখ্যমন্ত্রীর সম্পর্কে এরকম একটা ঘটনা তিনি মানে প্রতিবাদ করবেন, তিনিও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, সেসব আসলো না। এবার আসি বামফ্রন্টে জমানার কথা। বাকি তথ্য বলার আগে, যে দেখুন, বামফ্রন্টের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আপনারা জানেন, তসলিমা নাসরিন ফিরেছেন, তাই না? তসলিমা নাসরিন কলকাতায় ফিরেছেন, একটি অনুষ্ঠানে ফিরেছেন। তিনি ফিরতে পেরেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। কেন না, যখন মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দায়িত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য 2007 সালে দ্বিখণ্ডিত একটি কবিতা, তার তসলিমা নাসরিনের বই প্রকাশিত হয়, উপন্যাস বোধহয়, এবং সেই দ্বিখণ্ডিতটা নিয়ে সংখ্যালঘুদের মনে বিতর্ক সৃষ্টি হয় আর কি। এবং পরিস্থিতি এমন জায়গায় যায়, সেটাকে হ্যান্ডেল করতে সেনা পর্যন্ত নামাতে হয়েছিল 2007 সালে। যদিও এবং আমাদের সরকার তদানীন্তন সিপিএম এর সরকার, যারা সেকুলারিজম বলতে খুব প্রমাণ করতে পছন্দ করে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরুর মাংস খায়, এটা বোঝানোর জন্য যে তারা ওই ধর্ম এসব মানেন না। কিন্তু সেদিন সেই বুদ্ধদেব বাবুর নেতৃত্বে সরকার তসলিমা নাসরিনের মতো মুসলিম লেখিকাকে তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন কলকাতা থেকে চলে যাও। এমনকি কলকাতা হাইকোর্ট বলেছিলেন, হাইকোর্ট কিন্তু উইথড্র করেছিলেন দ্বিখণ্ডিত মানে উপর যে ব্যান সরকার লাগিয়েছিল, সেটা হাইকোর্ট পর্যন্ত উইথড্র করে নিয়েছিল। অর্থাৎ সেখানে এমন কিছু মানে মারাত্মক ছিল না, তাহলে তো হাইকোর্টও উইথড্র করতো না। হাইকোর্ট উইথড্র করে নিয়েছিল, কিন্তু সিপিএম এর সরকার তারা মনে করেছিল যে না, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছে যেহেতু তসলিমা নাসরিন, তাদের ভোট ব্যাংকে ধস পড়তে পারে, তাই তাড়িয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো এক কাঠি বাড়া, তিনিও, তার কাছেও বারবার আবেদন জানানো হয়েছিল যে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে। তিনি কাস্টাডি নিয়েছিলেন জ্যোতি বসু বা ওই বুদ্ধদেব ভট্টাচার্যের পর সংখ্যালঘুদের কাস্টাডি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যায়, ভোটের কাস্টাডি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে ওই সমস্ত করেননি। আজকে তসলিমা নাসরিন সেটি করতে পেরেছেন, পশ্চিমবঙ্গে আসতে পেরেছেন। সিপিএম এর চরিত্রটা বোঝার চেষ্টা করুন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো গরুর মাংস খায় বটে, এটা বোঝানোর জন্য তারা কতটা
সেকুলারিজম, আসলে কতটা হিন্দু বিরোধী মনোভাব তাদের রয়েছে এটা বোঝানোর জন্য। কিন্তু ভাবুন, তসলিমা নাসরিনের মতো একজন মুসলিম লেখিকাকেও তারা পছন্দ করে না। কেন না, তার তসলিমা নাসরিনও অন্যান্য সাধারণ মুসলিম ব্যক্তিদের মতো তিনিও গোড়া মুসলিমদের বা গোড়া ধর্মের বিরোধী, গোড়া হিন্দু, গোড়া মুসলিম, গোড়া শিখ, গোড়া খ্রিস্টান, গোড়াদের বিরোধী ছিলেন। সেই কারণে সিপিএম এটা বরদাস্ত করতে পারেনি। বুঝতে পেরেছেন? চিনতে শিখুন। সেখানে বলছি না যে জিনিসের দাম বাড়ছে সব ঠিক আছে। আজকেও আমাকে একজন আমার পরিচিত ফোন করলেন, আমার আত্মীয় ফোন করলেন, ফোন করে জিজ্ঞেস করলেন, কিছু কমপ্লেন করলেন তিনিও। কিন্তু এই সমস্ত কমপ্লেন, নিশ্চয়ই এই সমস্ত কমপ্লেনগুলো অ্যাড্রেস করার জন্য দ্বিতীয় একটা রাজনৈতিক দল থাকলে আপনি যেতে পারতেন। কিন্তু যারা বলছেন যে আগের সরকারই ভালো ছিল, তারা আসলে সত্যি মানে তাদেরকে নিয়ে কিছু বলার নেই। এবং এদের জন্যই পশ্চিমবঙ্গের এই 34 বছর সিপিএম শাসন করার সুযোগ পেয়েছিল। আর এদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুৎসিত সরকার, গতকালের টুলু মণ্ডলের, আপনারা অনেকে তার আসল নাম বলতে বলেছে কি নাজিবুদ্দিন না কি রয়েছে, তো তার এই সাম্রাজ্য প্রাসাদ আমরা দেখেছি। শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হাত না থাকলে এটা হতে পারে না। সেই সরকারই নাকি ভালো ছিল বলে অনেকেই দাবি করছেন। কেন না, লক্ষ্মীর ভান্ডারটা সবাই পেতেন, এটা মানি যে একেবারেই লক্ষ্মীর ভান্ডার সবাই পেতেন, শুভেন্দু অধিকারীর সময় এটা পাওয়া যাচ্ছে না। এটা অ্যাড্রেস করা উচিত শুভেন্দু অধিকারী। না করতে পারলে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার এগুলো অ্যাড্রেস করতে না পারলে আমাদের বিকল্প কি? আর একটা বিকল্প রাজনৈতিক দল থাকা উচিত ছিল, যেখানে আমাদের রাগটা ওইখানটাই আমরা দিতে পারতাম। কিন্তু এই রাগ যদি আপনি সিপিএম ভোট দিয়ে সিপিএম কে জিতিয়ে দেন, এই রাগের বশবর্তী হয়ে যদি আবার আপনি কংগ্রেসকে কিংবা তৃণমূল কংগ্রেসকে অপশন ভাবেন, তাহলে পরবর্তীকালে আর আন্দোলন করবেন না, ভাববেনও না, আর বলবেনও না। ইউটিউবারদের কোনো দায়িত্বও থাকবে না যে আপনাদের আবার নতুন করে বোঝানোর। তখন আর লড়াই টড়াই করবেন না, কাঁদবেন না, বলবেন না বাড়ির সামনে জমিটা দখল হয়ে গেছে। তখন আবার বলবেন না যে রাস্তা দিয়ে গেরুয়া তিলক পরে হাঁটতে পারছি না, কিংবা তখন আবার বলবেন না যে আমার সরস্বতী পুজোর প্যান্ডেলটা কেউ এসে ভেঙে দিয়ে চলে গেছে, কালীমাতার মূর্তিটা প্রিজন ভ্যানে তোলা হয়েছে, এই আপত্তিগুলো কেউ তুলবেন না। তো আপনাকে বাঁচতে হবে। আপনি যদি ভাবেন স্বর্গরাজ্য পাবেন, তাহলে পৃথিবী ছেড়ে দিন, আপনাকে অন্য কোথাও যেতে হবে। স্বর্গরাজ্য আপনি যদি পৃথিবীতে খোঁজ করার চেষ্টা করেন, তাহলে আপনার আদর্শই ভুল, আপনার নীতিই ভুল। আপনাকে কোনো সরকার, আপনি যা চান প্রত্যেকটা জিনিস দিতে পারবে না, কোনো সরকার দিতে পারবে না। কিন্তু আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। কোন জিনিসটা আপনার প্রথম পছন্দের, আপনার উত্তরসূরিদের প্রথম পছন্দের? আপনার থাকার জায়গাটা, নাকি আপনার মানে চুরি দুর্নীতি যা করছে করুক, আপনাকে কয়েকদিনের জন্য বোকা বানিয়ে আপনাকে ঘরে আপনার পকেটে 150 টাকা 1,500 টাকা ঢুকিয়ে দিচ্ছে বটে, কিন্তু রাজকোষে আপনার সন্তানের ওপর, গতকালই আমি বলেছি, পার ডে 2.5 কোটি টাকা করে লুট করতো একমাত্র, মানে একজন ব্যক্তি 2.5 কোটি টাকা করে লুট করতো। এদের সত্ত্বেও আপনারা বলছেন যে না ওটাই বেটার ছিল। এটা বোঝানোর দায়িত্ব আমাদের আর নয়, আমরা আর বোঝাতে পারবো না। 2.5 কোটি টাকা একটা ব্যক্তি, একজন সিঙ্গেল ব্যক্তি, টুলু মণ্ডল, নাজিমুদ্দিন মণ্ডল কি নাম, একদিনে 2.5 কোটি টাকা লুট করতো। আর আপনারা তারপরেও যদি বলেন না ওটাই বেটার অপশন ছিল, যান আপনার বেটার অপশনে চুজ করুন, কিন্তু দয়া করে তারপর আর কমপ্লেন করবেন না যে আমার ছেলের চাকরিটা যোগ্য ছিল তারপরেও চলে গেল, আমার ছেলের চাকরি পেতে গিয়ে আমাকে তৃণমূলের এই নেতাকে এত টাকা দিতে হয়েছে। দুটো এক জিনিস হয় না। আর আপনারা 2 মাসের মধ্যেই এতটা বিহ্বলিত হয়ে গেলে মুশকিল আছে। আর সেই কারণে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আজকের ঘটনাটা দিয়ে। কোনোদিন কানে শুনেছেন যে কোনো বাংলাদেশে কুশপুতুল পোড়ানো হয়েছে সিপিএম কোনো পন্থীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাহুল গান্ধীর? কোনোদিন দেখেছেন? তাদের সংবাদপত্রগুলো কোনোদিন পড়েছেন? একবার পড়ে দেখবেন না। প্রথম আলো, আমি নাম বলে, তবুও প্রথম আলো অনেকটা নিরপেক্ষভাবে বলার চেষ্টা করে। প্রথম আলো, যুগান্তর, আরো দৈনিক কি আর ভুলে গেছি, তো এগুলো পড়ে দেখবেন না, পড়ে দেখবেন কি লেখা হয় এখানে 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 একবার পড়ে দেখবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকে প্রশংসা করে বক্তব্য রাখা হয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীদের বিরোধিতা করে বক্তব্য রাখা হয়। সেই কারণেই কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও কুশপুতুল পড়ে না পাকিস্তানে বা বাংলাদেশে। পাকিস্তানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়, রাহুল গান্ধীর প্রশংসা হয়। তো এরপরে শুভেন্দু অধিকারীকে নিশানা করছে জঙ্গিরা, এরপরেও আপনারা বলছেন যে না এরা ঠিক লাইনে নেই। তাহলে ঠিক লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, ওই শুক্রবারের কবিতা লিখেছেন। এই ঘটনাটার পর অন্তত শুভেন্দু অধিকারী তো পাশে দাঁড়ানো উচিত ছিল, যে না এত বড় জঙ্গি নাশকতার ঘটনা, এটা তো দেশের ব্যাপার, এটা তো কোনো ব্যক্তির ব্যাপার নয়। বাইরের দেশ থেকে আমাদের দেশে ইন্টারভেন হচ্ছে, এটা দেশের ব্যাপার। তো আমাদের সবার একটা হওয়া উচিত ছিল না। তিনি শুক্রবার দিন কবিতা লিখে দিলেন। বুঝতে পারেন না? এই সিগন্যালগুলো বোঝা যায় না? আপনার বোঝার দরকার নেই। আপনারা আমাকে মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য,
আপনারা বোকা থাকুন, কিন্তু যারা বোঝার এই সিগন্যালটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুক্রবারিয়ার সিগন্যালটা যারা পাওয়ার তারা পেয়ে যাচ্ছে। এখানে কোনো শান্ত স্বভাবের হিন্দু, শান্ত স্বভাবের মুসলিম, শিখ, খ্রিস্টান, আমাদের তাদের কারুর আপত্তি নেই। আপত্তি হচ্ছে উগ্র স্বভাবের যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মের, তারা সিগন্যাল পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তারা অনুপ্রাণিত হয়। দেখলেন না যন্তর মন্তরে থোড়ি সবাই মুসলিমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল, জেনজিরা, তাদের ভাষা শোনেননি? এদের সমর্থকদের, জেনজিদের অবস্থানটাও লক্ষ্য করছেন না? যে আমাদের পরবর্তী জেনারেশন যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, রাহুল গান্ধী, আম আদমি পার্টিতে সমর্থন করে, তাদের কোয়ালিটিগুলো একবার দেখুন। দেখছেন না তাদের কোয়ালিটিগুলো? প্রধানমন্ত্রীর মাকে নিয়ে তাদের আর কোনো স্লোগান হচ্ছে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে, অমিত শাহের গলা কেটে দেবো, প্রধানমন্ত্রীকে খুন করে দেবো, প্রধানমন্ত্রীকে কুত্তার সঙ্গে তুলনা। দেখছেন না এদের কোয়ালিটিগুলো? দেখছেন না কাদের ফ্যান ফলোয়ার্স, তাদের কোয়ালিটিগুলো দেখুন। এর পরেও বলবেন, এই ঘটনার পরেও বলবেন যে আমাদের শিক্ষা হচ্ছে না? প্রাণ দিয়ে কি প্রমাণ করতে হবে যে হ্যাঁ ওরাই আমাদের শত্রু ছিল? আগুনে হাতটা পুড়িয়ে কি আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আগুনটা গরম? বাকিদের বক্তব্য বলা, পারিপার্শ্বিক সমস্ত কিছু, আগুনের উত্তাপ থেকে বোঝা যাচ্ছে না? আগুনের উত্তাপ গায়ে আসছে তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে, তাহলে তো আর কেউ প্রবলেম সলভ করতে পারবে না। তো মারাত্মক গুরুতর অভিযোগ। এই হামিম মন্ডল একা নয়, আশপাশে আরো অনেক রয়েছে এই সমস্ত হামিম মন্ডলরা। আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। কোনো ইনফরমেশন পেলে আমাদের জানাতে হবে। আমাদের মধ্যে যদি কেউ গাদ্দারি করেন কখনো, তাহলে হামিম মন্ডলের যা পরিণতি হচ্ছে তার থেকেও কঠোর পরিণতি কিন্তু এই সরকার করবে। গাদ্দারি করার কেউ ভাববেনও না, যদি পারেন সহযোগিতা করবেন। এনিওয়ে, আবারও ভারত মাতা কি জয়, জয় হিন্দ। দেশের রক্ত যতদিন খেয়েছেন দেশের জয়গান করে যান, তা না হলে আর কি শিক্ষা দিয়ে যাবেন নিজের আগামীকে। গুড বাই, সবাই ভালো থাকবেন।